প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে কি বলছে ভারতীয় গণমাধ্যম? বৈঠকটি সফল হলো নাকি ব্যর্থ? বৈঠক নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের পক্ষ থেকেই তোলা হচ্ছে নানা ধরনের ব্যাখ্যা। এই ব্যাখ্যা আদৌ ঢোবে টিকবে? ভারত এবং বাংলাদেশের এই ঐতিহাসিক সম্পর্ক কোন দিকে মোড় নিতে চলেছে? ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া এবং ভারতীয় সোশ্যাল মিডিয়া কি বলছে, কি বলছেন বাংলাদেশের একদল ইনফ্লুয়েন্সার, সবটাই জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আজকেও আমার সঙ্গী পরমাশিস খোসরায়। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। তো তুমি ঠিক ভারতীয় গণমাধ্যম বিষয় এই গোটা বৈঠকটাকে কিভাবে দেখছে বলে তুমি মনে করছো বা তোমার পর্যবেক্ষণ? দেখো, আমি তোমাকে প্রথমেই বলি, বাংলাদেশের আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হওয়ার কথা অপ্রত্যাশিত ছিল, যে বৈঠক হবে না বলে অনেক মাধ্যম অনেক কিছুই বলেছিল, অনেক সমাজ মাধ্যম বলেছিল, অনেক গণমাধ্যমও বলেছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি প্রথম থেকেই কিন্তু আমার একেবারে নিকট আমার যে মনের অবস্থান ছিল, অভিমত ছিল, আমি খুব বিশ্বাসী ছিলাম যে এই বৈঠকটা হবেই। তার কারণ আমরা যদি একটু পিছন দিকে তাকাই, ভারতের গণমাধ্যম বা ভারতের কোনো সমাজ মাধ্যম বা বাংলাদেশের কোনো গণমাধ্যম বা বাংলাদেশের কোনো সমাজ মাধ্যমের ব্যক্তিরা যে বিদ্বেষমূলক যে বিষোদ্গার করেছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই পদে আসীন ছিলেন এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। আমরা দেখেছি পরবর্তী সময় তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সব সময় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র নীতিক যারা নীতি নির্ধারণ করেন তাদের কিন্তু আসা যাওয়া ক্রমান্বয়ে কিন্তু সচল ছিল। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা অবশ্যম্ভাবে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক তারা ভিসা দেওয়া ইতিমধ্যে বন্ধ করেছে, যদিও মেডিকেল ভিসা চালু আছে। এই নিয়ে কিন্তু একটা পরিস্থিতি একটা চরম উত্তেজনার জায়গায় যাচ্ছিল এবং এ নিয়ে কিন্তু গণমাধ্যমও কিন্তু ভারতের এবং বাংলাদেশের গণমাধ্যম কিন্তু খুব সোচ্চার হয়েছিল। স্বাভাবিকভাবেই গতকালের এই বৈঠক, আমার বিশ্বাস যে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক যে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য পেশ করেছেন, পরবর্তী সময় পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন বিক্রম মিশ্রি, তা কিন্তু সত্যিকারের ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সুগম করে দিল কালকের এই বৈঠক বলে এটা আমার বিশ্বাস এবং আমার অভিমত। বৈঠক পরবর্তী ভারতীয় গণমাধ্যম ঠিক কিভাবে বৈঠকটিকে গুরুত্ব দিয়েছে, বা গণমাধ্যমের একটি নির্দিষ্ট ভাষা তো রয়েছে নিশ্চয়ই, তুমি সেটা নিজেই বোঝো, সে গণমাধ্যমের ভাষা কি? গণমাধ্যমের ভাষা ছিল কিন্তু ভারতীয় গণমাধ্যম কিন্তু বিষয়টিকে খুব পজিটিভ থিঙ্কিং এ দেখেছে এবং আমি কালকের এই বৈঠকের পর বহু মানুষের সঙ্গে ব্যক্তিগত স্তরে আলাপ আলোচনা করেছি, রাজনীতিক, শিক্ষাবিদ, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, সাধারণ মানুষও, তাদের কিন্তু বক্তব্য গণমাধ্যম কি বলছে সেটা দেখা। কেননা গণমাধ্যমের স্টেশন কিন্তু মানুষ অনেকটা গুরুত্ব দেয় এবং সকালবেলা থেকে যখন আমি ঘুম থেকে উঠে আমি কিন্তু একেবারে দেখতে চাইছিলাম যে পত্রপত্রিকাগুলো কি বলে। ভারতীয় গণমাধ্যমের সমস্ত গণমাধ্যম কিন্তু আজকে প্রত্যেকে প্রথম পাতায় এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছেপেছে। সবচেয়ে যেটা বলার বিষয়, যে বিষোদ্গার নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য যে শব্দবন্ধ নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনোনিবেশ করতে হবে, আর সেটা যেমন মোহাম্মদ ইউনূসের কাছে তিনি অনুরোধ করেছেন। তা আমি যখন তোমার কাছে কোনো একটা বিষয় অনুরোধ করব, প্রকারান্তরে কিন্তু সেটা আমিও মেনে চলবো। সেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যটা কিন্তু কম বেশি সমস্ত পত্রপত্রিকাতেই কিন্তু আলোচিত হয়েছে এবং এটা খুব পজিটিভ থিঙ্কিং এ আলোচিত হয়েছে। কারণ আমি সমস্ত বাংলা দৈনিক, আনন্দবাজার, বর্তমান, গণশক্তি, এই সময়, একদিন, যুগ সংখ্য, সব কাগজে কিন্তু কম বেশি এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং সার্বিকভাবে কালকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, তার কিন্তু সবিস্তার প্রতিবেদন কিন্তু ভারতের সমস্ত গণমাধ্যম, ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, সমস্ত ইলেকট্রনিক মিডিয়া তো আছেই এবং সমাজ মাধ্যমও ভীষণভাবে এটা প্রকটভাবে পজিটিভ থিঙ্কিং এ আলোচিত হয়েছে এবং বিস্তারিত প্রতিবেদনে এসেছে। কিন্তু আমার কাছে যেটা বলার বিষয়, যারা এই বিষয়টা নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে চির ধরানোর চেষ্টা করছিল, যারা বিষোদ্গার করছিল অকারণে ভারত বাংলাদেশের সম্পর্কের জায়গা থেকে, তাদের কিন্তু এক কথায় তারা কিন্তু এই মুহূর্তে নীরব। এবং আমার বিশ্বাস একদম গোদা বাংলায় যদি বলা হয়, কালকের এই বৈঠক এবং গণমাধ্যম এটাকে খুব বড়ভাবে প্রকটভাবে যেটা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছে বিশ্ববাসীর কাছে, সেটা কিন্তু তাদের থোতা মুখ
মুখ একেবারে ধোতা হয়ে গেল বলেই আমার এটা মনে হয়। তুমি খুব মূল্যবান বক্তব্য দিয়েছো এবং গত কয়েক ধরেই আমরা দেখেছি যে দুটো শ্রেণীর দুটো পক্ষে মূলত বিভাজন হয়ে গিয়েছিল, যে একটি পক্ষ চাইছিলেন না যে কোনোভাবেই নরেন্দ্র মোদীর সঙ্গে পাশাপাশি চেয়ারে বসুন মোহাম্মদ ইউনূস, আবার অন্য একটি পক্ষ চাইছিলেন যে এই নরেন্দ্র মোদীর সঙ্গে কাঙ্ক্ষিত বৈঠকটি হোক। এবং এই পক্ষে বিপক্ষের মধ্যে কয়েকটি ধারা উপধারা হয়েছে, সমাজ মাধ্যমে বিভিন্ন রকমের ট্রোলের আমরা দেখেছি প্রায় বন্যা বয়ে গিয়েছে। যারা ট্রোল করেন বা এই ধরনের ব্যঙ্গাত্মক করেন, আমার মনে হয় যে মানসিক সুস্থতার কোথাও গিয়ে সমস্যা বলে আমার মনে হয়। কারণ এক্ষেত্রে একটি রাগ, ক্ষোভ, পাওয়া না পাওয়া, চাওয়া, নানা ধরনের অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে। এটা খুব প্রাসঙ্গিক বিষয়। সব কি চাইলেই পাওয়া যায়? অনেক কিছু আমাদের বিভিন্ন রকম ভাবে দাবি দাবার উত্থাপনের মধ্য দিয়ে আমাদেরকে নিতে হয়। স্বাভাবিকভাবেই আমার মনে হয় যেটি খুবই প্রাসঙ্গিক বিষয় আমার মনে হয়েছে পরমাশিস, যে আমাদের কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তা ভাবনাকে আমাদের প্রথম সংস্কার করা উচিত। সেটি আমি সরাসরি আমাদের ভারতের মেইন স্ট্রিম গণমাধ্যমের এবং মেইন স্ট্রিম গণমাধ্যমের ডিজিটাল সেকশন যারা চালান তাদের অবশ্যই বলবো, এবং চিন্তা ভাবনার সংস্কার প্রয়োজন। এবং বাংলাদেশের তো বটেই, কারণ আমি খুব সুচিন্তিত ভাবে, একেবারে খুব সচেতন ভাবে আমি বলছি, কালকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় তুমি খেয়াল করেছো যে নরেন্দ্র মোদী বসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ওই বৈঠক স্থলে প্রবেশ করলেন তখন তিনি দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান জানালেন। এটা কিন্তু শিষ্টাচার, ভদ্রতা, এবং এটা তো শিষ্টাচার বটে। এবং তুমি দেখো ইতিহাসকে যে কেউ অস্বীকার করছে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে সেই ছবিটা। ঠিক আছে, আমি ওইটা পরে আসছি। আমার এই সুনির্দিষ্টভাবে আলোচনা এটা করতে চাই যে এই দৃষ্টিভঙ্গির সংস্কার কেন জরুরি। দুজন মানুষ তারা কারা? তারা রাষ্ট্রের প্রধান। প্রশ্ন আসতে পারে, ভারতীয় অনেকেই বলবেন যে, ভারতের সাইড থেকে যারা বলেন, অনেকে বলেন যে উনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন, কিন্তু বুঝতে হবে যে একটি দেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছেন। বাংলাদেশের শাসনভার তার উপরেই বাংলাদেশের জনগণ ন্যস্ত করেছেন। সুতরাং বাংলাদেশের সেন্টিমেন্ট সেখানে 100% তাকে আমাদেরকে কুর্নিশ করতে হবে, সম্মান জানাতে হবে। যদি আমরা কুর্নিশ না পারি, সম্মান জানাতে না পারি, আমরা চুপ থাকবো, কিন্তু তাকে অ্যালাইন করবো না। একই রকম ভাবে আমার খুব আমি কালকে আমার বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের, তারা এখন ডিজিটাল কন্টেন্ট চালান, তারা বিভিন্ন টেলিভিশনে দায়িত্বশীল ছিলেন, আমি তাদেরকে নাম বলবো না, তাদের জন্য আমার করুণা হয়েছে। আমার সত্যি তাদের করুণা হয়েছে। তারা এগুলো করে কি পাবেন? তারা কোথাও প্রেস মিনিস্টার বা কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশের বাইরে যাবেন কিনা। আমি খুবই সুনির্দিষ্টভাবে বলছি, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ানোর মানে হচ্ছে যে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল একটা সম্মাননা দিয়েছেন, বাংলাদেশের কাছে বো ডাউন স্বীকার করলেন। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে হয়েছে, ভয়ে একেবারে ইঁদুরের গর্তে ভারত চলে গিয়েছেন, নরেন্দ্র মোদী সে কারণে উঠে দাঁড়িয়েছে। আমার তাদের জন্য করুণা হয়। একেবারে একটি ভাষায়, আপনাদের মানসিক সুস্থতা আগে চিকিৎসকদের কাছে গিয়ে পরীক্ষা করান। একই রকম ভাবে আমাদের ভারতের দিক থেকেও, গণমাধ্যমের দিক থেকেও এই ধরনের নির্দিষ্ট করে বলা যে সেই চেয়ার থাকবে না, দেশ থাকবে না, এই ধরনের বক্তব্য যারা দিচ্ছেন, কিংবা আমাদের এখানেও অনেকে ডিজিটাল কন্টেন্ট দেখেছি যে নরেন্দ্র মোদীর কাছে এসে সারেন্ডার করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরে ভাই, এটা কি হচ্ছে? কি আপনারা কি নিজেদের ঘরে আপনারা সুখী নন? আপনাদের নিজের ঘরে কি শান্তি নেই? আশ্চর্য বিষয়। আপনারা গণমাধ্যমের প্রতিনিধি, আপনারা কেন এই ধরনের ভাবে কেন উস্কাচ্ছেন? আপনার এই উস্কানিতে 10, 15, 20, 100, 200 মানুষ তো তারা ভুল পথে যাবেন। দয়া করে এই কাজ করবেন না, দয়া করে এই লিমিটস ক্রস করবেন না, কারণ সবকিছুর একটা সীমা থাকে। দুজন সরকার প্রধান তারা বৈঠক করেছেন, তাদের মধ্যে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা হয়েছে, সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া আছে। বৈঠকের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। কে উঠে দাঁড়ালো, কে বসে পড়লো, কে নতি স্বীকার করলো, কে ওপরে উঠে গেল, এই ধরনের বিশ্লেষণ করার ভাই কে? আপনারা মূর্খের স্বর্গে বাস করছে তারা, মূর্খের স্বর্গে। নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়েছেন, এটা শিষ্টাচার, ভদ্রতা, এটা সম্মান প্রদর্শন। এর মধ্যে অন্য মিনিং খুঁজে আপনার মানসিক অসুস্থতার পরিচয় দিচ্ছেন সমাজ মাধ্যমে। দুদিন পরে আপনার ভিডিওস, আপনার কন্টেন্ট দেখবে না, ফেলে দেবে ছুঁড়ে। উস্কানো বন্ধ করুন আপনারা। বাংলাদেশ এবং ভারতের কতিপয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা রীতিমতো আদা জল খেয়ে শুধুমাত্র তাদের ভিউজ কামানোর জন্য দুদিন বাদে আপনাদের কন্টেন্ট, আপনাদের ক্রেডিবিলিটি, আপনাদের
সাংবাদিকতা নিয়ে প্রশ্ন আসবে, দয়া করে এই বাল খেললো দেখাবেন না। মানুষ সচেতন, আজকে মানুষ বুঝতে পারছে না, হয়তো আপনারা তাদেরকে ভুল বোঝাচ্ছেন, একসময় তারা ঠিকই বুঝবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ঐতিহাসিক, অনিবার্য এবং দুই দেশকে দুই দেশের সঙ্গে নিয়ে চলতে হবে, পরস্পরকে সম্মান দিয়ে চলতে হবে। ডিজিটাল মিডিয়া হয়েছে, তাতে কি হয়েছে? ডিজিটাল মিডিয়া আপনার 1 লাখ 2 লাখ 10 লাখ লোক দেখছে, কিন্তু তারা দিন শেষে বুঝতে পারবে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানরা ঠিক সিদ্ধান্ত নেন, তারা আলোচনার টেবিলে বসেন, উস্কানিতে কিছু হয় না। দেখো, তোমাকে প্রথমেই বলি, আমি গত বছর যখন কলকাতায় বাংলাদেশ বইমেলা হয়েছিল, বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিককে আমি প্রশ্ন করেছিলাম, নামটা আমি মনে করতে পারছি না, এবং কিছুদিন আগে আমাদের কলকাতা বইমেলাতে আবুল বাশারও বলেছে বাংলাদেশের মানুষ সঠিক জিনিসটা ঠিক বুঝতে পারবেন এবং তারা ঠিক জায়গাতেই চলে আসবেন। এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে কিছু ব্যক্তি স্বার্থ চরিতার্থিত করার জন্য সমাজ মাধ্যমকে কিছু লোক কাজে লাগিয়ে কিছু অর্থ উপার্জনের যায় ভারত বাংলাদেশের বিদ্বেষমূলক কথা বলে কিছু আর্থিক রোজগার করছে, এটা কিন্তু ভবিষ্যতে মানুষ বিচার করবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুদেশের কিন্তু প্রতিনিধি হয়ে একটা দেশের সম্মেলনে গেছে, সেই জায়গায় গিয়ে তারা সৌজন্যমূলক কথা বলেছে, দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তারা আলোচনা করেছে। তাহলে এইসব সোশ্যাল মিডিয়ার লোকেদের কথার কোনো গুরুত্ব আছে নাকি? তারা দুটো বিষদগার মন্তব্য করলো, তাদের ধোতা মুখে ভোতা হয়ে যাবে আর কদিন পরে। ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন সুসম্পর্ক যখন অগ্রগতির দিকে আবার এগিয়ে যাবে, তখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি তাদের গুরুত্ব থাকতো তাহলে সমস্ত মিডিয়া আজকে ঝাঁপিয়ে পড়তো না। ভারতবর্ষের সমস্ত প্রথম সারির গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, ওয়ার্ল্ড নিউজ, তারা কিন্তু এটাকে খবর করেছে যে ভারত বাংলাদেশের। একটু তোমার থেকে 1 মিনিট সময় নিয়ে বলবো যে অধিকাংশ ভারতের মেইন স্ট্রিম গণমাধ্যম, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, এটিকে অত্যন্ত ইতিবাচক বৈঠক বলে মনে করছে এবং গণমাধ্যমগুলো এখন অনেক ক্ষেত্রেই এই ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক অনিবার্য এবং আগামীতে পরস্পর বাংলাদেশের শাসক ওই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেই আসুন না কেন, ভারতের রাষ্ট্রীয় নীতি বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্ক তৈরি করার, সেটি পরিষ্কার। গতকাল প্রধানমন্ত্রী নিজের যে অফিসিয়াল টুইট, সেখানে পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের জনমানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভারত বদ্ধপরিকর। সুতরাং জনমানুষের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যখন ভারত তার অবস্থান পরিষ্কার করেছে, সেখানে কতিপয় ইনফ্লুয়েন্সার, কতিপয় সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, কতিপয় সাংবাদিক, আমরা 2 দিন সোশ্যাল মিডিয়াতে এসে বিশাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম, যারা এই মুহূর্তে ভাবছেন যে 2 লাখ 5 লাখ 10 লাখ ভিউজ হচ্ছে, এদেরকে মানুষ আস্থা খুঁড়ে নিক্ষেপ করবে পরমাশিস। আমি দায়িত্ব নিয়ে বলছি, আলটিমেট ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারে অবিস্মরণীয় ভাবে যেরকমটি ছিল সেরকমটি থাকবে, বরং আগের যে কোনো অবস্থার তুলনায় আরো বেটার হবে। কারণ গত 15 বছরের যে বিষয়টি, সে বিষয়টি আমি নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমিও আমরা দীর্ঘদিন আমরা এই মেইন স্ট্রিম মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে কাজ করি। ভারত গত 15 বছরের যে ভারতের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, আমার বিশ্বাস যেহেতু বাংলাদেশের একটি রাজনৈতিক দল গত 15 বছর তারা ক্ষমতায় ছিল, সেই দলের প্রতি কিছুটা হলেও হয়তো কোনো দিক থেকে ভারতের যে সফট কর্নার, সেটি হয়তো ভারতেও বুঝতে পেরেছে যে এই বিষয়টি আখেরে বাংলাদেশের মানুষের ভেতরে সামগ্রিক ভারতের বিরুদ্ধে একটি ক্ষোভের বাতাবরণ তৈরি করেছে এবং সেই নীতি যে অনেক অংশেই ভুল, সেটি কিন্তু এখন পরিষ্কার করে ভারতের সাউথ ব্লকের পক্ষ থেকে সেটি কিন্তু হয়তো তারা সরাসরি বিষয়টি বলছে না, কারণ কূটনৈতিক যে রীতি সেটি তারা ডিসক্লোজ করবে না, এখানে অনেক ধরনের গোপনীয়তা তারা মেনটেন করবেন, সেটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তারা সেই সাংবিধানিকভাবে সেই ক্ষমতা তাদের রয়েছে। কিন্তু আমরা যারা থার্ড বা ফোর্থ আই হিসেবে কাজ করছি, তৃতীয় বা চতুর্থ চক্ষু হিসেবে কাজ করছি, তারা কিন্তু উপলব্ধি করতে পারছি যে এই ভারত সরকার বা সেন্ট্রালে যেই ক্ষমতায় আসুন না কেন, আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই তবে কিন্তু ভারত সরকার বা দিল্লি চলবে। এটা আমি গতকালের বৈঠকের পর আমার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন, সেখানে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, ভারতের সম্পর্ক, সেটি কিন্তু আমি কোট করেছি। এবং বাকি যেগুলো অবশ্যই যে দাবি রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু বিষয় এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ইস্যু, সেগুলো ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ এটা তো সত্যি আমাদের এখানে অনুপ্রবেশ একটি বড় সংকট এবং বিভিন্ন অনুপ্রবেশের কারণে আমাদের প্রতিদিন হাজার কোটি টাকা আমাদের সীমান্তে আমাদের বাজেট বরাদ্দ করতে হচ্ছে, কারণ আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই অনুপ্রবেশ একটি
সংকট, এটি বিশেষ করে তুমিও জানো পশ্চিমবঙ্গে রোজ কিভাবে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো থেকে প্রতিদিন কিরকম ভাবে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছেন। যদিও এখন খানিকটা কম, কাটেল স্মাগলিংটা অনেকটা কমেছে, কিন্তু পুরোপুরি শূন্যের কোটায় নামিয়ে আনা যায়নি। বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু বা হিন্দুদের ওপর কথা বলা হয়, অভিযোগ উঠছে যে তারা নির্যাতিত হয়েছেন, বিশেষ করে 5 আগস্টের পর। সেই বিষয়গুলো ভারতের উদ্বেগের কথা কিন্তু গতকাল প্রধানমন্ত্রী জানানো হয়েছে ডক্টর ইউনূসের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে বলেছেন যে এগুলো সবগুলোই ভুয়ো। আপনারা এবং আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনারা ভারতের সাংবাদিকদের পাঠান, গণমাধ্যমের প্রতিনিধিদের পাঠান, তারা নিজেরা সচক্ষে এসে এই তথ্য সঠিক ভুল কিনা সেইটার সাথে তারা জাজ করুক। অত্যন্ত সুন্দর একটি জবাব দিয়েছেন। এবং একই সঙ্গে তুমি জানো ভারতের কাছে বাংলাদেশের প্রধানতম চাওয়া 2-3টি, তার মধ্যে অবশ্যই একটা চাওয়া, অন্যতম প্রধান চাওয়া রাজনৈতিক চাওয়া, যে 5 আগস্টের দিন ভারতে চলে এসেছেন, তাদের ভাষায় পালিয়ে এসেছেন শেখ হাসিনা, তাকে ফেরত দিতে হবে। এবং একই সঙ্গে তিস্তার জল বন্টন চুক্তি সেটি করতে হবে। এবং অবশ্যই আগামী বছর 2026 সালের 12ই ডিসেম্বর পানি বন্টনের নবায়ন প্রসঙ্গ, সেগুলো করতে হবে। এছাড়া বিভিন্ন অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো হবে। দর্শক, আপনারা গতকালকে আমাদের এই কন্টেন্ট দেখে অনেকেই বলেছেন যে আপনাদের আলোচনা দীর্ঘায়িত হয়। কি করব, আমরা দুঃখিত। আসলে কোনো বিশেষ ভিউ টার্গেট করে বা বিশেষ অডিয়েন্স টার্গেট করে আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি, আমি গতকালকেও বলেছি, আমি প্রাণ থেকে প্রাণ বলা ভাবে আলোচনা করি। এবং আমি আমরা দুজন আমরা অভিজ্ঞতার আলোকে পেছন থেকে শিখে বর্তমান থেকে তথ্য সংগ্রহ করে এবং আগামী প্রেডিকশন নিয়ে আমরা আলোচনা করি। এবং অবশ্যই আমাদের আলোচনা অত্যন্ত পজিটিভ। আমরা আশাবাদী এবং আমরা ভাবি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোনোভাবেই বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। সেটি কোনো রাজনীতিক অসৎ উদ্দেশ্যে নানান পেছন থেকে গুটি চালালেও, কিংবা আমাদের মতো যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করেন বিভিন্ন সমাজ মাধ্যমে, এখন কন্টেন্ট ক্রিয়েটার না হয়ে ইনফ্লুয়েন্সার, দেশে বিদেশে, ভারতে বা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে বা ভারতীয় বা বাংলাদেশি যেরকম ভাবে ইনফ্লুয়েন্স করার নামে প্রভোকেশন দিচ্ছেন, তারা কিন্তু এক সময় থাকবেন না। আমি দায়িত্ব নিয়ে বললাম, পরমেশ্বর আজকে যদি আমরা বেঁচে থাকি, আমাদের পরমেশ্বর আমাদের যদি বাঁচিয়ে রাখেন, আজকে থেকে কয়েক বছর পর যারা এই ধরনের উস্কাচ্ছেন সমাজ মাধ্যমে, বাংলাদেশি প্রবাসী বিদেশে গিয়ে করছেন, কিংবা ভারতের মাটিতে বসে যারা প্রভোকেশন দিচ্ছেন, প্রোপাগান্ডা করছেন, এদের কিন্তু আর কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়ায় এদের কোনো ভ্যালু থাকবে না। এটা কিন্তু কোনো থ্রেটের হিসেবে আমি বলিনি, কারণ এটা বলেছি হচ্ছে গ্রহণযোগ্যতা। যখন 2-3 বছর পর বাস্তবটা অন্য, এই যে প্রভোকেশনের সঙ্গে মিলবে না, তখন স্বাভাবিকভাবেই দর্শক যারা এখন দেখছেন তারা মুখ ফিরিয়ে নেবেন। এবং একজন ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে দর্শকরা যদি মুখ ফিরিয়ে নেয়, তার নিয়ে বেঁচে থাকা আর না থাকা প্রায় সমান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন প্রথম কলকাতা এবং আমার নিজস্ব চ্যানেল সুব্রত আচার্য ফেসবুক পেজ। আমি বিশ্বাস করি এবং আমি আপনাদের প্রতি আস্থা রাখি যে আমাদের ভালো কথা কিংবা মন্দ কথা সমস্ত কিছুর একটি পাল্টা উত্তর, গঠনমূলক উত্তর আপনারা দেবেন। আমি এবং পরমাশিস আমরা দায়িত্ব নিয়ে এই দুই দেশের মধ্যে এই যে প্রোপাগান্ডা চলছে, এই ধরনের দুই দেশের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি চলছে, আমরা দায়িত্ব নিয়ে অন স্ক্রিন আমরা ঘোষণা দিচ্ছি যে ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা আমাদের এই যে উদ্যোগ, সেটি সর্বোচ্চ পর্যায়ে এবং দুই দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য যে পয়েন্টে কথা বলার দরকার আমরা কিন্তু বলবো। তুমি শেষ করো, তোমার কাছ থেকে 1 মিনিট। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সাররা যারা, দেখো উস্কানি শব্দটা কিন্তু খুব ক্ষীণ সময়, উস্কানির কিন্তু ধারাবাহিকতা থাকে না। তুমি নিশ্চয়ই দেখবে যে কালকে কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করার পর সেখানে আমাদের ভারতের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করার আগেই কিন্তু প্রধানমন্ত্রী এই কথাটা বলছে, তার কারণ যারা এটাকে নিয়ে ব্যবসা করছে, উস্কানিমূলক কথা বলে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থিত করছে, এটা কিন্তু দুদেশের সরকারই এটা অবজার্ভ করছে। তার কারণ আমি একটা টু দা পয়েন্ট বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কালকের বৈঠক নিয়ে তিনি নিজেই তার টুইটারে তিনি তার বার্তাটা দিয়েছেন, কি বৈঠক হয়েছে, কি কথা হয়েছে ভারত বাংলাদেশের ব্যাপারে, যাতে কেউ আর নতুন করে কোনো গল্প বাঁধতে না পারে। এটা কিন্তু একটা খুব বড় সবুজ সংকেত যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দুদেশের রাষ্ট্রপ্রধানরা যে একেবারে মনোনিবেশ করেছে, সেটা কিন্তু কালকের বৈঠক এবং তার পরবর্তী পদক্ষেপ কিন্তু একেবারেই সেটা এবং স্বাভাবিকভাবে তৎক্ষণাৎ বিদেশ সচিব কিন্তু সাংবাদিক সম্মেলন করে ইন ডিটেল জানিয়ে দিয়েছে।
স্বাভাবিকভাবেই যারা এটা নিয়ে নতুন করে নতুন গঞ্জনা ব্যঞ্জনা গল্প ফেদে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে কিছু আর্নিং, কিছু ব্যবসা, কিছু ধান্দা, এসব কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু দুদেশের সরকার পক্ষ খুব গুরুত্ব দিয়েই দেখছে। আর ডক্টর ইউনূসকে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এমার্জেন্সির সময় তাদের মাথার উপর বসিয়েছে, দায়িত্ব তাকে অর্পণ করেছে। আপনাদের তো মাথায় রাখতে হবে, গোটা বাংলাদেশের কিন্তু তিনি একজন এই মুহূর্তে প্রতিনিধি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তারা কিন্তু দুজনে বৈঠক করেছেন। বৈঠক কিন্তু এমনি কোনো কারণে করেনি, এটা বুঝে নিতে হবে। দুদেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বৈঠক করেছে। একজন মানুষকে দেখে সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়িয়েছেন, এটা ভাববার কোনো কারণে তিনি গোডাউন হয়েছেন। আবার এটাও তো আমরা যদি এটাও বলি যে 10 বছর আগে যে পুরস্কারটা ডক্টর ইউনূসকে যে সোনার মেডেলটা দিয়েছিল, সেই ছবিটা কিন্তু ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এসেছেন। কেন? মনে করাতে সম্পর্কের নিরিখে। এখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে বাঁচিয়ে রাখাই রাষ্ট্রপ্রধানের কালকের এই বৈঠকে বসার মূল কারণ ছিল। এটা নিয়ে আমরা যে প্রথম কলকাতা, আমরা যে আমাদের যে পলিসি নিয়ে কাজ করি, যে ভারত বাংলাদেশের সম্পর্ককে একটা উচ্চতায় নিয়ে যেতে হবে, যা ছিল আরো বেশি উচ্চতায়। তো কালকে দুদেশের রাষ্ট্রপ্রধান সেই কাজটাই করে দেখিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ পরমাশিস। আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের এই ভিডিও ভালো লাগে, আমাদের এই ভিডিও নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাবেন আমাদের মন্তব্যের কলামে। আর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অনেক দূর এগিয়ে যাক এবং এই যে টানাপোড়েন সেটি শেষ হোক, এবং আমি প্রত্যাশা রাখি ভারত এবং বাংলাদেশের সরকার প্রধানদের এই বৈঠকটি ইতিবাচক দিকেই এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।